আচ্ছা, আপনি এটা জানেন কি? জাপানে মাত্র ৫ বছর কাজ করেই আপনি পেয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। আর নাগরিকত্ব পেতে হলে সেটা ১০ বছর লাগবে। তবে শর্ত আছে দুটো। আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না এবং নিয়মিত ট্যাক্স পে করে যেতে হবে। তো আমার কাছে মনে হয় না এই দুটো কাজ খুব বেশি কঠিন আর কি। আচ্ছা, বলতে পারেন যে ঠিক আছে, তাহলে আমি জাপানে যেতে হলে কিভাবে অ্যাপ্লিকেশন করব। জাপানে দুইটা ওয়েতে যাওয়া যায়। একটা হলো আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলে এবং আর একটা হলো আপনার সরাসরি ইউনিভার্সিটিতে। তো আপনি যদি মনে করেন যে না, আপনি সরাসরি ইউনিভার্সিটিতে যাবেন, তাহলে আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট আছে ওইখানে। যেমন ব্যাচেলরের জন্য গেলে আপনার 5.5, অথবা মাস্টার্সের জন্য গেলে ইউজুয়ালি 6 থাকতে হয়। আর যদি আপনার 6.5 থাকে আইএলটিএসে, তাহলে আপনার স্কলারশিপ পাওয়ার অপরচুনিটি অনেক বেড়ে যায়। আর ল্যাঙ্গুয়েজ স্কুলে যদি যেতে চান, তাহলে আপনাকে জেএলপিটি N4 অথবা N5 কমপ্লিট থাকতে হবে। কেউ যদি ল্যাঙ্গুয়েজ স্কুলে যেতে চান, তাহলে জিজ্ঞাসা করতে পারেন যে জেএলপিটি N5 বা N4 কী জিনিস। আইএলটিএসে যেমন আপনার লেভেলটা শুরু হয় A1, A2, B1, B2, C1 এগুলো দিয়ে। জাপানের ল্যাঙ্গুয়েজের লেভেলটা একটু ভিন্ন। তার মানে আপনার সহজ যেটা বা বেসিক যেটা, এটা শুরু হয় উল্টো দিক থেকে। N5টা হলো বেসিক, তারপরে হলো N4। এটা বেসিক থেকে একটু কঠিন। তারপরে আপনার N3, N2 এবং তারপরে একদম অবশেষে N1। আপনি যদি মনে করেন ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়তে যেতে চান, তাহলে আপনার N5 যেটা বেসিক বা এটা থেকে একটু কঠিন যেটা N4, যে কোনো দুইটার একটা করলেই হয়। তবে আমি রেকমেন্ড করব যে N5 শেষে N4 করে তারপর আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি জাপানে গিয়ে জব করতে চান বা ওইখানকার মানুষজনের সাথে কথা বলতে চান, ওইখানকার কালচার সম্বন্ধে জানতে চান, আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে এই ব্যাপারটা। আচ্ছা, জাপানে পড়াশোনার পাশাপাশি কত ঘন্টা জব করতে পারবেন? জাপানে ইউজুয়ালি আপনি পড়াশোনার পাশাপাশি 28 আওয়ার্স পার উইক জব করতে পারবেন, যেটা অন্যান্য ইউরোপিয়ান অথবা অন্যান্য দেশের থেকে মনে হয় একটু বেশি। কারণ বেশিরভাগ দেশেই স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি ইউজুয়ালি 20 আওয়ার্স পার উইক কাজ করার অনুমতি দেয়। তো এই দিক থেকে জাপান বেশ ভালো। আচ্ছা, চলুন তাহলে আমরা আলোচনা করি জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুল অথবা যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যান, তাহলে আপনার টিউশন ফি কেমন হতে পারে। ল্যাঙ্গুয়েজ স্কুলের অথবা ইউনিভার্সিটি টিউশন ফি মোর অর লেস সেমি, যেটা আপনার বাংলাদেশি টাকায় 6 থেকে 8 লাখ টাকার মতো লাগবে প্রতি বছর। আর যদি ফুড অ্যান্ড অ্যাকোমোডেশনের কথা বলেন, তাহলে যদি বড় শহরে থাকেন, মনে করেন টোকিওতে থাকেন, তাহলে আপনার 70 থেকে 90 হাজার টাকা মতো খরচ হবে। কিন্তু আপনি যদি ছোট শহরে থাকেন, তাহলে আপনার খরচ অনেকটাই কমে আসবে। আচ্ছা, জাপানে ইনকাম কেমন? প্রতি ঘন্টা কাজ করলে আপনি সাধারণত দেখা যাবে যে 1000 থেকে 1500 ইয়েন মতো পাবেন। মনে করেন আপনি যদি সপ্তাহে 28 ঘন্টা করে জব করেন, মাসে 4টা সপ্তাহ পান, 112 ঘন্টা জব করতে পারেন, তাহলে আপনি 1 থেকে 1.5 লাখ টাকা মোটামুটি ইনকাম করতে পারবেন। যেটা দিয়ে আপনি আপনার টিউশন ফি এবং জীবনযাপনের জন্য যে খরচটা, আপনি এটা তুলে ফেলতে পারবেন খুব ইজিলি। অনেক স্টুডেন্ট আছেন যারা সাধারণত পড়াশোনার পাশাপাশি কোনো একটা ক্যাফে অথবা সুপার শপে জব করে। তো এইসব জায়গাতে জব পেতে হলে আপনার সাধারণত ল্যাঙ্গুয়েজের স্কিলটা চলে আসে আবার। আপনার ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং আপনার জাপানে গিয়ে পড়াশোনার পাশাপাশি জব করাটা আমি মনে করি যে জরুরি। কারণ আপনি তাহলে ওইখানকার কালচার সম্বন্ধে, প্লাস আপনার ওইখানে মানুষজন কিভাবে জীবন ধারণ করে, তাদের সাথে চলাফেরার জন্য বা মেশার জন্য কি কি জিনিসগুলো জানা দরকার, বা জাপানে যদি লং টার্ম থাকতে চান, এই সকল অভিজ্ঞতাগুলো আপনি পাওয়ার জন্য হলেও কাজটা করা জরুরি আমি মনে করি পড়াশোনার পাশাপাশি। আচ্ছা, জাপানে আবেদন করার জন্য ইউজুয়ালি কি কি লাগে? জাপানে আবেদন করতে হলে আপনার সাধারণত জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, একাডেমিক সার্টিফিকেট, স্পন্সরের ব্যাংক এবং ট্যাক্স রিটার্ন, এসব কিছু সব ঠিকঠাক থাকতে হবে। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনার স্পন্সরের ডকুমেন্টে স্পন্সরের যে নাম, তার সাথে আপনার ডকুমেন্টে স্পন্সরের যে নাম, তার জন্য সঠিক মিল থাকে। কারণ জাপানে পড়াশোনা করতে গেলে এই জিনিসটা ওরা খুব কেয়ারফুলি দেখে আর কি। তো মনে করুন আপনি, আপনার বাবা অথবা আপনার মা হয়তো আপনার স্পন্সর, তার ভোটার আইডি কার্ড বা পাসপোর্টে যে নামটা থাকবে ঠিক যেমনভাবে স্পেলিং থাকবে, আপনার পাসপোর্টেও যেন ঠিক ওই রকমভাবে স্পেলিংটা থাকে।
আর যদি এটা ঠিক না থাকে তাহলে আপনাকে এটা ঠিক করে নিতে হবে জাপানে অ্যাপ্লিকেশন করার আগে। কারণ এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে আপনাকে হয়তো এম্বাসি ভোগাতে পারে অথবা আপনাকে ভিসা না দিল, এটা হতে পারে। আচ্ছা, মনে করেন আপনার সব ডকুমেন্ট ঠিক আছে, এবার আপনি জাপানে অ্যাপ্লিকেশন করলেন। কোনো একটা স্কুল বা ইউনিভার্সিটিতে আবেদন করার পরে ওই স্কুল বা ইউনিভার্সিটি আপনাকে সিওইর জন্য আবেদন করে দিবে, যেটা হলো আপনার সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, যেটা আসার জন্য ইউজুয়ালি আপনার 2 থেকে 3 মাস মতো সময় লাগে। তো সিওই চলে আসলে তারপর আপনি আপনার টিউশন ফিটা পাঠিয়ে দিবেন এবং আপনার অ্যাকোমোডেশন ফিটাও পাঠিয়ে দিবেন। এবার টিউশন ফি এবং অ্যাকোমোডেশন ফি পাঠিয়ে দেওয়ার পরে এবার পালা আপনার অ্যাম্বাসি ডেট নেওয়া। এবার অ্যাম্বাসি ডেট পেয়ে গেলে আপনার রিকোয়ার্ড সব ডকুমেন্ট সব একসাথে করে এরপর আপনি অ্যাম্বাসিতে জমা দিবেন। আর একটা জিনিস বলে রাখি, আপনি যদি মনে করেন আপনার স্পন্সরের ট্যাক্স রিটার্নের কোনো সমস্যা আছে, তাহলে আপনি ডেফিনেটলি আমি সাজেস্ট করব লয়ারের সাথে কথা বলুন এবং আপনার এই জিনিসটা সমাধান করে নিন। জাপানের অ্যাম্বাসিতে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করার পরে সাধারণত আপনার 7 থেকে 8 দিন সময় নেয়, এরপরেই আপনার ভিসা ডিসিশন দিয়ে দেয়। তো এই জিনিসটা খুব ভালো, তারা অনেক ডিলে করে না। জাপানে কোন কোন ধরনের স্কলারশিপ আছে, যদি আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার এলিজিবিলিটি চেক করে নিতে পারেন। যেমন জাপান সরকার আপনার মেক্সড স্কলারশিপ দিয়ে থাকে, যা হলো সব থেকে বড় স্কলারশিপ আর কি। বাট স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আপনার দেখা যায় যে আইএলসে যদি 6.5 থাকে তাহলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেশ বেড়ে যায়। তো আপনি হয়তো বলতে পারেন যে আমার স্কলারশিপের কিসের দরকার, আমার টাকা বাঁচানোর দরকার নেই। হ্যাঁ, এটা শুধু এমন না যে স্কলারশিপ পেলে আপনার টাকা বাঁচছে, আহ, এটা আপনার একটা রেপুটেশনও বাড়ছে, তাই না? কারণ স্কলারশিপ তো সবাই পায় না। তো আপনি যদি জাপানে পড়াশোনা করতে আসতে চান তাহলে আপনি আইএলস যদি করা থাকে, হ্যাঁ, তাহলে আপনি আবেদনের জন্য আপনি ট্রাই করতে পারেন। যদি আইএলস না করা থাকে তাহলে আমি সাজেস্ট করব আইএলস করে ফেলতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না, ল্যাঙ্গুয়েজ কোর্সেই যাব, তাহলে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ N5 বা N4 কমপ্লিট করে ফেলতে পারেন। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।